সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করেছে ডিবি। নির্বাচনে অনিয়মের অভিযোগ। কুমিল্লায় ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। দাউদকান্দিতেই আক্রান্ত ১,৫০০। প্রতিরোধে নেই উদ্যোগ। চট্টগ্রাম মেডিকেলে র্যাবের দালাল বিরোধী অভিযানে গ্রেপ্তার ২১। ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। পঞ্চগড় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আরো ১৮ জনকে বিএসএফ এর পুশিন। ২ মাসে বিজিবির হাতে আটক ১০২। জয়পুরহাটে আলুর বাম্পার ফলনের পর দরপতন। উৎপাদন খরচ ও ঋণের টাকা পরিশোধ নিয়ে উৎকণ্ঠায় কৃষক। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি। দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে কখন কোর্টে তোলা হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এর আগে রোববার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক ৩ সিইসি সহ ২৪ জনের নাম উল্লেখ করে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৫ সালের নির্বাচনের সাবেক ৩ সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, এ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয় এবং উক্ত মামলার তিনি ২০ নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকদিন যাবৎ কাজ করি এবং কাজ করার একটা পর্যায়ে আজকে দুপুর ১টার সময় ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম দুপুর ১টার সময় মগবাজারের একটি বাসা থেকে, বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আবাসন সংকট দূর করা সহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে ৪ ঘন্টা ব্যাপী চলে এ সড়ক অবরোধ। এর আগে সকালে কলেজে 0 পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে এসে তালা ঝুলিয়ে দেয় তারা। বেলা ১১টায় বিএম কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০,০০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করলেও তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে কলেজ কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুপুর ৩টায় সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যদি ৫ মিনিট বৃষ্টি হয় হাঁটু পর্যন্ত পানি আসে। প্রায় ৫,০০০ শিক্ষার্থী আমাদের হলে থাকার ধারণ ক্ষমতা নেই। বরিশাল থেকে ফাইল ঢাকা পাঠাতে হয়, ঢাকা থেকে ঢাকায় আবার শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় পাশ হওয়ার পরে এটা কাজ শুরু হয়। তা আমরা সেই প্রক্রিয়া যাচ্ছি। কমপক্ষে ৩টা কাজ আমরা ৩ দিনের মধ্যে বাস্তবে শুরু করব। পদত্যাগের দাবিতে জামালপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আনিসুজ্জামান গামার অফিস কক্ষে তালা দিয়েছেন আইনজীবীরা। সকালে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের পক্ষ থেকে তার অফিস কক্ষে তালা দেওয়া হয়। পরে জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এই সময় তারা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, অযোগ্যতা সহ নানা অভিযোগ রয়েছে জামালপুর জেলা জজ আদালতের পিপি আনিসুজ্জামানের বিরুদ্ধে। এসব অভিযোগ জানিয়ে বারবার তাকে পদত্যাগ করার আহ্বান জানানোর পরও তিনি সাড়া দেননি। আজ তাই তার অফিস কক্ষে তালা দেওয়া হয়েছে। দ্রুত পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। চট্টগ্রাম বন্দরে আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিজেরাই পরিচালনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদনের জন্য ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে দীর্ঘ সময় পর টার্মিনাল পরিচালনায় বন্দর কতটা সক্ষমতার পরিচয় দিতে পারে সেটি নিয়ে চলছে নানামুখী আলোচনা।
চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 6 জুলাই। নতুন অপারেটর নিয়োগে কোনো সিদ্ধান্ত না আসায় টার্মিনালটি নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 6 মাস টার্মিনাল পরিচালনা করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এজন্য খরচ হবে প্রায় 42 কোটি টাকা। বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সংস্থাটি। 6 জুলাইয়ের পরে আমরা এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সেটা চালাতে হয়, আমরা সব ধরনের প্রস্তুতিও নিয়ে রাখতেছি। 950 মিটার দীর্ঘ এনসিটি টার্মিনালে রয়েছে 5টি জেটি। গত বছর মোট কন্টেইনারের 44% হ্যান্ডলিং হয়েছে এই টার্মিনালে। বন্দরের ব্যবস্থাপনায় টার্মিনালটি চালু রাখার বিষয় নিয়ে আলোচনা চলছে ব্যবহারকারীদের মধ্যে। এনসিটি চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পদ। এনসিটি বিদেশি কোম্পানিকে কেন দিবে? এবং এনসিটি পরিচালনা করার সক্ষমতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাখে। পরিচালনা করতে পারলে আর্থিকভাবে দেশ লাভবান হবে। পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্তা অপারেটররা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে, তাহলে আমরা কোনো ভালো কিছুই আশা করতে পারি না। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না। 2 দশক আগে 700 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি নির্মাণ করা হয়, যেখানে বন্দরের নিজস্ব অর্থায়নে প্রায় 3,500 কোটি টাকার যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাঁদপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। জেলা প্রশাসক জানান, চাঁদপুরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 31 জন শহীদ হয়েছেন। প্রথমবারের মতো 19 পরিবারের মাঝে 10 লাখ টাকা করে 1,90,00,000 টাকা সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে 30 লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে বলে জানান তিনি। সঞ্চয়পত্র পেয়ে খুশি শহীদ পরিবারের স্বজনরা। নীলফামারী সদরে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 ভাই নিহত হয়েছেন। সকালে উপজেলার পলাশবাড়ির তেঁতুলতলা রেল ঘুঁটিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আরজিতপুর এলাকার সন্তোষ রায় ও ভবেশ রায়। স্থানীয়রা জানান, সকালে 2 ভাই মোটরসাইকেল চড়ে কাজের উদ্দেশ্যে বের হন। অরক্ষিত রেল ক্রসিংটি পার হওয়ার সময় চিলাহাটি এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তারা। সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক মাহমুদুন নবী জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই রেল ক্রসিংয়ের চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সেখানে 2 জন মোটরসাইকেল আরোহী ছিলেন, 2 জনই স্পটেই মৃত্যুবরণ করেছেন। আমরা এখানে এসেছি, লাশ উদ্ধার করা হয়েছে। মেহেরপুর সদরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রকৌশলী ও একজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সকালে শহরের বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনিয়া অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। এ সময় বিপরীত দিক থেকে আসা এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেনের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 10টার দিকে মুখোমুখি 2টো মোটরসাইকেল সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন জনস্বাস্থ্য প্রকৌশলীর গাংনী শাখায় কর্মরত এবং আরেকজন এইচএসসি পরীক্ষার্থী, 2 জনই ঘটনাস্থলে মারা যায়। টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে পাম অয়েল ট্রাকে ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ এবং ঢাকা ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত 21 জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলসের একটি ট্রাক 75 ড্রাম ভর্তি পাম অয়েল তেল নিয়ে নাটোর যাচ্ছিল। রাত 1:30টার দিকে যমুনা সেতু মহাসড়কের চরবাবলা এলাকায় ট্রাকটি পৌঁছলে একটি পিকআপ ভ্যান ট্রাকটির গতিরোধ করে। পরে ডাকাতরা তেল সহ ট্রাকটি লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় 60 লাখ টাকা। এ ঘটনায় যমুনা সেতু পূর্ব থানায় মামলার পর অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তারকৃতদের তথ্যে লুণ্ঠিত পাম অয়েল তেল, ট্রাক, 2টি ওয়াকিটকি, হ্যান্ডকাপ, র্যাবের পোশাক, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
2026 সালের জুলাই থেকে সব ধরনের অপারেশনাল কার্যক্রম শুরু করবে পায়রা বন্দর। সকালে বন্দরের উন্নয়ন অগ্রগতির সম্ভাবনা বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। তিনি আরও বলেন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ দেশের একক দীর্ঘতম জেটি, 3,25,000 বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড, 10,000 বর্গমিটার আধুনিক CFS সেপ এবং একসাথে 15টি বাণিজ্যিক জাহাজের ট্রান্সশিপমেন্ট সুবিধা এবং দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডিং এর ব্যবস্থা রয়েছে এই বন্দরে। ইতিমধ্যে 529টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ও 3,426টি দেশি লাইটারেস নিরাপদে হ্যান্ডেল করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে প্রায় 2,079 কোটি টাকা। এছাড়া বন্দরটি পূর্ণাঙ্গ চালুর পর ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, যার মাধ্যমে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তনের আশা করছেন ব্যবসায়ীরা। সভায় বন্দরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি তারা খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে আগামী বছর জুলাইয়ের মধ্যে আমরা এই বন্দরের যে ফার্স্ট টার্মিনাল যেটা নির্মাণ শেষ হয়ে গেছে সেটাকে পূর্ণ ব্যবহার করতে পারি। কুষ্টিয়ার পৌরসভার থানাপাড়া, আমলাপাড়া সহ কয়েকটি এলাকা হয়ে উঠেছে মাদক কারবারিদের স্বর্গরাজ্য। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদক কেনাবেচা। স্থানীয়রা বলছেন, প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। প্রশাসন নীরব থাকায় বাড়ছে মাদক সেবীদের নানা অপরাধ। যদিও সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। কুষ্টিয়া শহরের শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক কিংবা ব্যবসায়ীরাও আসক্ত হয়ে পড়ছে মাদকে। বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট। কুষ্টিয়া শহরের ভিতরে বড় বড় মাদকের সিন্ডিকেট ডিলার হচ্ছে আমলাপাড়া। এমন কোনো মোড়ের গলিতে নাই যে বড় বড় সিন্ডিকেট নাই। এখানে নাম জানি না, বহু লোক ব্যবসা করে। মসজিদের ডান সাইডে, পিছনে, বাম সাইডে সব জায়গায় ব্যবসা চলছে, রমরমা ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তায় বিভিন্ন পাড়া মহল্লায় বেড়েছে গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদক সেবন ও কেনাবেচা। মাদকাসক্ত কিশোর তরুণরা চুরি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এই এলাকায় যখন পুলিশ মোড় অব্দি আসবে তখন এখানকার লোকই জানি যাচ্ছে যে পুলিশ আসছে, একজনের বাড়ি থাকছে মাল, সে মাল আরেকজনের বাড়ি চলে যাচ্ছে সাপ্লাই হয়ে। সবাইকে নিয়ে আমরা চেষ্টা করেছি মাদকের বিরুদ্ধে প্রচারণা করার, এবং আমি জমার খুতবায়ও বারবার বলেছি এটার বিরুদ্ধে। পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেই পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মাদকের অনেক ব্যবহার বেড়েছে এবং যুব সমাজ মাদকের প্রতি তো আগেই আসক্ত ছিল এবং এই প্রবণতা আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে পুলিশ। লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য দিলে সিন্ডিকেট নির্মূলের আশ্বাস কর্মকর্তাদের। আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ার চর থানাপাড়া, চর আমলাপাড়া এবং কুঠিপাড়া এলাকায় বাসিন্দা প্রায় 50,000। এসব এলাকায় অনেকটা প্রকাশ্যেই দিনরাত চলছে নানা ধরনের মাদক বিক্রি ও সেবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোর সদর থেকে 5টি স্বর্ণের বার সহ ময়নাল মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ভোর রাতে শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় আটক করা হয় ময়নালকে। পরে তাকে তল্লাশি চালিয়ে জুতার সোলের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 76,78,000 টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে বারগুলো সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাচ্ছিল সে। এদিকে সাতক্ষীরায় বাকাল চেকপোস্টে 6টি স্বর্ণের বার সহ এক নারীকে আটক করেছে বিজিবি। লক্ষ্মীপুরের কমলনগরে জলাবদ্ধতা নিরসন ও খালের প্রবাহ পুনরুদ্ধারে দোকান সহ 75টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন জানায়, ঈদের আগে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান ও মাইকিং করা হয়। 22 জুন দ্বিতীয়বারের মতো মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনাগুলো সরানো হয়নি। এতে অভিযান চালিয়ে 75টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
হয়েছে। উদ্ধার করা হয়েছে খালের 24% জমি। জলাবদ্ধতা নিরসন ও খালের পানি প্রবাহ পুনরুদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। দিনাজপুরে নিখোঁজে দুদিন পর সাধক চন্দ্র রায় নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বোচাগঞ্জ উপজেলার রন্টি গ্রামের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে সাধক বাড়ি থেকে জয়নন্দ বাজারে ওষুধের দোকানে যায়। পরে আর বাড়ি ফিরে আসেনি তিনি। সকালে নিজ গ্রামের পাশের একটি পুকুরে সাধকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ঢাকার দোহারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাঠির আঘাতে 4 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি অতর্কিত আশপাশের লোকজনের উপর লাঠি দিয়ে হামলা চালায়। এতে বৃদ্ধ জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় সাখাওয়াত, আসিফ, আব্দুল আলিম নামে আরও 3 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তবে জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মাগুরা সদরে ইলেকট্রিক কুকারে রান্না করার সময় বিদ্যুৎ স্পর্শে শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ইলেকট্রিক রাইস কুকারে পরিবারের জন্য ভাত রান্নার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেতু। এ সময় কোলে থাকা 8 মাস বয়সী শিশু আনিসাও বিদ্যুতায়িত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।